বাংলার বুকের এক ভুলে যাওয়া অধ্যায়ের নাম পানাম নগর। একসময় ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র, প্রাচীন বাংলার রাজধানী, সোনারগাঁওর গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষী। কালের পরিক্রমায় আজ তা পরিণত হয়েছে ভগ্নস্তূপে, নীরবে দাঁড়িয়ে আছে যেন আমাদের অতীতের হারানো গল্প শোনাতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি ঘর, সবগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে। এই হারিয়ে যাওয়া নগরীর মাটিতে পা রেখেই মনে হয় আমি নিজেই যেন হারিয়ে গেছি কোনো কল্পলোকের অতল গভীরে। এক অদ্ভুত বাস্তবতা যা মেনে নিতে মানুষ বাধ্য, তবু হৃদয়ের ভেতরে রেখে যায় গভীর এক প্রশ্নচিহ্ন। যে শহরে একসময় ধনী বণিকদের ছিল রাজকীয় বসবাস, যে পথে চলত ঘোড়ার গাড়ি আর বাণিজ্যের কোলাহল, সেই শহর আজ নিস্তব্ধ, পুরনো ইট আর সুরকির স্তূপে ঢাকা এক মৃত নগরী। চলুন বন্ধুরা, ফিরে যাই বাংলার ইতিহাসে সেই সোনালী অধ্যায়ে, হারিয়ে যাই ঐতিহ্যের অমূল্য ধন, প্রাচীন বাংলার রাজধানী পানাম নগরের ইতিহাসে। বন্ধুরা, এখন আছে আমি গুলিস্তান, আর এখান থেকে যাব বাংলার সেই প্রথম রাজধানী সোনারগাঁ পানাম সিটিতে। বন্ধুরা, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ যাওয়ার উদ্দেশ্যে আজকের যাত্রা শুরু করলাম রাজধানীর গুলিস্তান থেকে। প্রথমে এখান থেকে বাসে করে যেতে হবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে সিএনজি অথবা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে পৌঁছাতে হবে আমাদের গন্তব্যে, ইতিহাসের মোড়া পানাম নগরে। ভাড়া হিসাবে এসি বাসে জনপ্রতি ৮০ থেকে ৯০ টাকা, আর নন এসি বাসে জনপ্রতি মাত্র ৬৫ টাকা। গুলিস্তান থেকে প্রতি ১০ থেকে ২০ মিনিট পর পর নারায়ণগঞ্জ সোনারগাঁও উদ্দেশ্যে ছেড়ে যায় উৎসব, দোয়েল, ঢাকা নগর পরিবহনের মতো বাসগুলো। আমরা বেছে নিলাম দোয়েল পরিবহনের একটি নন এসি বাস। প্রায় ৮ থেকে ১০ মিনিটের মধ্যে যাত্রীতে ভরে উঠল বাসটি, আর শুরু হলো আমাদের ইতিহাসের বুকে যাত্রা, ইতিহাসের বুকে হারিয়ে যাওয়া এক নগরীর পথে। বাসটি গুলিস্তান মোড় পেরিয়ে উঠে গেল ফ্লাইওভারের উপর। উঁচু ভবন, ব্যস্ত নগর জীবন আর মানুষের চলাফেরার দৃশ্যগুলো যেন এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল। ফ্লাইওভারগুলো আজ শুধু যানজট কমায় না, ভ্রমণকে করে তুলেছে আর উপভোগ্য। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব মাত্র ৩৬ কিলোমিটার। ফ্লাইওভার উপর থেকে তাকিয়ে দেখতে পেলাম রাজধানীর বহুতল অট্টালিকা। এরপরে পৌঁছে গেলাম কাঁচপুর ব্রিজে। এই ব্রিজ পেরোতেই চোখে পড়ল শীতলক্ষা নদীর মনোমুগ্ধকর দৃশ্য। অগণিত পণ্যবাহী জাহাজ চলাচল করছে নদীর বুকে, তা যেন এক ব্যস্ত জীবনের ছন্দ। কিছুক্ষণ পর হালকা বৃষ্টি নামলো, কমে গেল রাস্তাঘাটের কোলাহল, পুরো পরিবেশ নেমে এলো এক অনাবিল শীতলতা, একটি নিস্তব্ধ শান্ত মন ছুঁয়ে যাওয়ার আবহ। এরই মাঝে আমাদের বাস এসে থামলো মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। স্ট্যান্ডের পাশে সারি সারি সিএনজি ও ব্যাটারি চালিত রিক্সা দাঁড়িয়ে। এখান থেকে যেতে হয় পানাম নগরে। আমি উঠলাম ব্যাটারি চালিত অটো রিক্সায়, জনপ্রতি ভাড়া মাত্র ১৫ টাকা দিয়ে। মোগরাপাড়া থেকে পানাম নগরের দূরত্ব প্রায় ৪.৮ কিলোমিটার। ইতিহাসের সেই হারিয়ে যাওয়া নগরীর দিকে যতই এগিয়ে যাচ্ছিলাম, ততই মনে হচ্ছিল আমি যেন সময়ের গহরে ফিরে যাচ্ছি, প্রাচীন বাংলার রাজধানীর সেই গৌরবময় দিনগুলোর মাঝে। মাত্র ১০ মিনিটের মাথায় চলে আসলাম প্রাচীন শহরের সামনে, এবং তারপরে চোখের সামনে উদ্ভাসিত হলো সেই কিংবদন্তি শহর পানাম সিটি। শহরের প্রবেশের আগে দেখা মূল্য পুরনো দালানগুলোর, যেগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, নীরবে বলছে এক সময়ের ঐশ্বর্য আর পতনের গল্প। মূল শহরে প্রবেশের জন্য একটু সামনে এগিয়ে গিয়ে যেন অবাক হয়ে গেলাম। এক পরিত্যক্ত শহর, যেখানে কেউ আর বসবাস করে না। মূল শহরের সরু রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে কয়েকশো বছর আগের ভবনগুলো। তবে এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি ২০ টাকার টিকিট কাটতে হবে। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম রাজধানী ঢাকা থেকে পানাম নগরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি ঘর, সবগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে। এখানে ম্যাক্সিমাম বাড়িঘরই ধ্বংস। পানাম নগরে ঢুকতেই হাতের বাম পাশে দেখতে পাবেন
পানাম নগরের সংক্ষিপ্ত ইতিহাস। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতল তলে। একই অদ্ভুত এক বাস্তবতা যা মানতে মানুষ বাধ্য। যে শহরে এক সময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর আজ পুরাতন ইট সুরকির স্তূপ। যে বণিকেরা অডেল টাকা ঢেলে তৈরি করেছিলেন সুরম্য অট্টালিকা, গড়েছিলেন স্বাদের বসতি, তারা কি জানতেন একদিন এভাবেই বিলুপ্ত হয়ে যাবে সবকিছু? বন্ধুরা, চলুন আগে জেনে নিই পানাম নগরের পূর্ণাঙ্গ ইতিহাস। পানাম নগরের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের সঙ্গে। 1300 শতকে দিল্লি সুলতানদের শাসনামলে সোনারগাঁও হয়ে ওঠে বাংলার অন্যতম রাজধানী। আর পরবর্তীতে মুঘল আমলে এই অঞ্চল রূপ নেয় বাণিজ্যের প্রাণকেন্দ্রে, যেখানে মিলিত হতো পূর্ব পশ্চিমের ব্যবসায়ী, সংস্কৃতি আর ঐতিহ্য। 1500 শতকে বাংলার স্বাধীন শাসক ঈশা খাঁ তার রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। তার শাসনামলেই গড়ে ওঠে পানাম নগর, যা ছিল সে সময় ধনী ব্যবসায়ীদের বসতি। বিশেষ করে মুসলিম বাণিজ্যের জন্য এই অঞ্চল ছিল অত্যন্ত সমৃদ্ধ। বাংলার গর্ব মসলিন কাপড়, যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে, তার অন্যতম কেন্দ্র ছিল এই পানাম নগরী। সেই সময়ে হিন্দু ধনী ব্যবসায়ীরা এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। তাদের নির্মিত প্রাসাদ ভবন, জমিদারি ঐশ্বর্য আর ইউরোপীয় বণিকদের আনাগোনা মিলিয়ে পানাম হয়ে ওঠে এক রাজকীয় সমৃদ্ধ নগর। এই সরু রাস্তাগুলো একসময় ছুটে বেরোতো ঘোড়ার গাড়ি, বাজারে চলতো হাজার হাজার টাকার লেনদেন, আর নদীপথে ভেসে আসতো বিদেশি জাহাজ। সে যেন এক জীবন্ত ঐতিহাসিক শহর। বন্ধুরা, চিন্তা করুন একবার, এই রাস্তায় একসময় ঘোড়া নিয়ে মানুষ আসা যাওয়া করত, আর এখন সেটা পিচ ঢালা পথে পরিণত হয়ে গেছে। তবে এখানে আসলে আপনি যখন কল্পনা করবেন সেই প্রাচীন আমলের কথা, তখন আপনি সেই ঘোড়ার টকবাক আওয়াজ এখনো শুনতে পাবেন। 1611 খ্রিস্টাব্দে মুঘলরা সোনারগাঁও দখল করার পর নতুন সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে পানাম নগরের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। ব্যবসায়ীরা তখন ঢাকা থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পরিচালনা করতেন। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদী, এই দুই নদী পথে চলত বাণিজ্যের ব্যস্ততা। বিদেশ থেকে আসতো বিলাতি থান কাপড়, আর দেশ থেকেই রপ্তানি হতো বাংলার গর্ব মুসলিম। প্রতিদিন ভিড় জমাতো পালতোলা নৌকা, গমগম করত নদীর ঘাট। আর ঠিক এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে পানাম শুরু হয় নতুন স্থাপত্য যুগ। ইউরোপীয় প্রভাবিত ঔপনিবেশিক নকশায় গড়ে ওঠে নতুন নতুন ভবন, রাস্তা আর দালানকোঠা। পরবর্তীতে পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য, আর ইংরেজরা এখানে প্রতিষ্ঠা করে তাদের নীলের বাণিজ্য কেন্দ্র। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁ তার পদচারণায় মুখর ছিল এই নগরী। সুলতানি আমল থেকে শুরু করে ঔপনিবেশিক যুগ পর্যন্ত পানাম ছিল বাংলার সংস্কৃত, স্থাপত্য আর ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন, যা আজও নীরবে দাঁড়িয়ে আছে আমাদের গৌরবময় অতীতের সাক্ষী হয়ে। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। ইট, চুন, সুরকি আর লোহার মিশ্রণে তৈরি এই বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক, ইউরোপীয় এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কৌশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোর নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপীয় কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ।
প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই দুই ভাবে বিভক্ত। বেশিরভাগ বাড়ির চারদিকে ঘেরাটোপের ভেতরে আছে এক উন্মুক্ত উঠান। বাড়িগুলো 1 থেকে 3 তলা বিশিষ্ট, কোথাও রয়েছে খোলা বারান্দা, কোথাও শৈল্পিক খিলান। অনেক বাড়ির ভিতরে ছিল পুকুর, ড্রেনেজ সিস্টেম, এমনকি ঝর্ণা পর্যন্ত। এগুলো শুধু বাড়ি ছিল না, ছিল ধনীদের আভিজাত্যের প্রতীক। তবে বন্ধুরা, এই ঘরটা দেখে আমার পূজার ঘরেই মনে হচ্ছে, কারণ চারপাশে এইরকম মূর্তি রাখার জায়গা আছে। এই পাশে মূর্তি রাখার, এই পাশে মূর্তি রাখার, এরকম মূর্তি রাখার জায়গা আছে। একবার চিন্তা করুন, এই ঘরের ভিতরে একসময় কত মানুষ হাসছে, খেলছে, কিন্তু এই ঘর এখন পরিত্যক্ত। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি সেই তৎকালীন পুকুর ঘাটে, যেটা প্রায় একেবারে ধ্বংস। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ থেকে ওপাশে। নগরীর ভিতর আবাসিক ভবন ছাড়াও আছে মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবারকক্ষ, গুপ্তকক্ষ, বিচারালয় ও পুরনো জাদুঘর। ইতিহাসে রয়েছে, একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বয়সের ভারে বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরে ফার্সি একদল পর্যটক এসেছিলেন সোনারগাঁওতে, আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরের সৌন্দর্য দেখে। একবার চিন্তা করুন বন্ধুরা, তখনকার দিনে সেই ঐতিহ্যপূর্ণ জায়গা আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। শুধু ইট পাথরের দেয়াল ছাড়া আর কিছুই নেই এখানে, সব কিছু লুটেরারা নিয়ে গেছে। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করুন, তখনকার দিনে সিঁড়ি কতটা উঁচু ছিল, কিন্তু এই সিঁড়ি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এতক্ষণ তো জানলাম আমরা পানাম নগরের ইতিহাস, স্থাপত্য ও জীবনধারা। এখন আমরা জানবো পানাম নগরের পতন ও ধ্বংস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পানাম হারিয়ে ফেলে তার জৌলস। মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের, শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে, তাদের পুনর্বাসন শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাস করে যে অনেক ব্যবসায়ীরা যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। মসলিন শিল্প ধ্বংস। ইংরেজরা পরিকল্পিতভাবে বাংলার মসলিন বাজার নষ্ট করে দেয়। রাজনৈতিক অস্থিরতা ও মুঘলদের পতনের পর সোনারগাঁওর গুরুত্বও কমে যায়, এবং নদীর ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ, বন্যা আর ভাঙনে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সবচেয়ে বড় আঘাত আসে ইংরেজ শাসনামলে। কলকাতা হয়ে ওঠে বাণিজ্যের নতুন কেন্দ্র, ফলে পানাম হয়ে পড়ে জনশূন্য। বর্তমানে পানাম নগরের রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায়, তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা 19 এবং 20 শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে। 1965 সালে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি স্বাভাবিকভাবেই ছিল দখলদারদের লক্ষ্যবস্তু। ওই সময় দখলদাররা অনেক বাড়ি দখল করে বসবাস শুরু করে।
অনেক প্রাচীন দরজা, কাঠ, লোহার জিনিসগুলো নিয়ে বিক্রি করা হয়। পানাম নগর ধীরে ধীরে রূপ নেয় ভগ্নস্তূপে। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। পরে পাকিস্তানি আমলে এমনকি স্বাধীনতার পরও পানাম ছিল অবহেলিত। মুক্তিযুদ্ধের পরে বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে। তারপর থেকে আর জেগে ওঠেনি পানাম নগর। এরপর সরকারিভাবে বাড়িগুলোর বসতি করার অনুমতি দেয় সরকার। এরপরে বাড়িগুলো 10 থেকে 15 বছরের জন্য ইজারা দেওয়া হয়। পরে তা নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে অবহেলায় ক্ষয় যেতে থাকে। এ নিয়ে বিস্তার লেখালেখি শুরু হলে 2004 থেকে ইজারা বাতিল করে দেওয়া হয়। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলো শ্যাওলা ধরেছে। ভেতরের পরিবেশটা স্যাঁতস্যাঁতে, গুমোট। বাড়িগুলো দেয়ালে গজাচ্ছে গাছপালা। অনেক বাড়ির ভিতরে ঢুকেছে গাছের শিকড়। অনেক ঘরের ভিতরে চৌকাঠ এবং রেলিং খুলে পড়েছে। চুরি হচ্ছে কড়িকাঠ ও তক্তা। ফলে বিভিন্ন সময় বাড়িগুলো ছাদ ধসে পড়েছে। ভেঙে পড়ছে সিঁড়ি ও দেয়াল। বর্তমানে পানাম নগর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আছে। যদিও অনেক ভবন ভেঙে গেছে, তবে এখনো টিকে আছে বাংলার ঐতিহ্যের নিদর্শন। এই নগরী দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা, ফটোগ্রাফার, পর্যটক, গবেষক। সবাই খুঁজে বেড়ায় অতীতের সোনালী দিনের ছাপ। অবাক বিস্ময়ে হারিয়ে যাওয়া নগরীর টিকে থাকা অংশ ঘুরে দেখেন তারা। এক সময় জৌলেশের শহরে আস্ত কঙ্কালের সামনে দাঁড়িয়ে আক্ষেপ করা ছাড়া আর কিছুই করাটা থাকে না দর্শনার্থীদের। 2006 সালে ধ্বংসপ্রাপ্ত প্রায় 100টি শহরের তালিকায় স্থান পায় পানাম নগর। এই স্বীকৃতি থেকে উপলব্ধি করা যায় এই নগরীর গুরুত্ব কত। বন্ধুরা, পানাম নগর শুধু ধ্বংসস্তূপ নয়, এটি বাংলার ইতিহাসের জীবন্ত সাক্ষী। এখানে রয়েছে আমাদের শিল্প, বাণিজ্য, স্থাপত্য আর সংস্কৃতির গৌরবগাথা। কালের নিষ্ঠুরতায় নগরী হারিয়েছে তার প্রাণ, তবুও প্রতিটি দেয়ালে আজও লুকিয়ে আছে এক সময়ের সমৃদ্ধির গল্প।